নির্বাচন কেন্দ্রিক দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির মূল্যস্ফীতির কথা সরকার অস্বীকার করছে না, কিন্তু এর কারণে মানুষের ঈদ আনন্দ ম্লান হওয়ার কথা সত্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের আগে কোনো মন্তব্য করতে রাজি নন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমনি তিনি ছাত্র রাজনীতি এতটা পছন্দ করেন না, তবে ভাবি চায় যে ছাত্রলীগ, ছাত্রদল বা আরো যে ছাত্র সংগঠনগুলো আছে তারা যদি একটা মিছিল খালি কোন রমে ওই দেশে, কোন দেশের নাম লইলে আমার মোটামুটি 5 বছর পুলিশ বা সরকারি কর্মকর্তা যারা খুব প্রভাবশালী থাকেন, সরকারের খুব কাছাকাছি, তাদের একটা মুভমেন্ট থাকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডোনাল্ড লো কি তাহলে বাংলাদেশের সাথে শান্তি চুক্তি করতে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ডোনাল্ড লো কি কি বলেছে, সেই সাথে ওবায়দুল কাদের কি কি বলেছে বিএনপিদেরকে নিয়ে, এবং বিএনপির বড় বড় নেতাকর্মী এবং মহাসচিব মির্জা ফখরুল সাহেব কি বলেছে তাও দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। শুধু তাই নয়, সাংবাদিক নাইম এবং গোলাম মোল্লা রনি সাহেব কি বলেছেন। গোলাম মোল্লা রনি সাহেব কিন্তু বেনজিরকে নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য জানিয়েছে, সেই তথ্যগুলো কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি, ভিডিও শুরু হওয়ার আগে যে ক্লিপ দেখিয়ে, যে অংশবিশেষ দেখিয়ে ভিডিওটি শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা ধাপে ধাপে সামনে দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন এখন আমরা ধাপে ধাপে সেই বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। মূল্যস্ফীতির কথা সরকার অস্বীকার করছে না, কিন্তু এর কারণে মানুষের ঈদ আনন্দ ম্লান হওয়ার কথা সত্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে সরকার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথাও জানালেন তিনি। সৌমিত্র মজুমদারের প্রতিবেদন। এবছর ঈদুল আজহায় প্রথম দিনেই সারা দেশে মোট 1,04,08,918টি গবাদি পশু কোরবানি হয়েছে। কোরবানি হওয়া পশুর এই সংখ্যা গেল বছরের চেয়ে 3,67,106টি বা 3.7% বেশি। এছাড়াও প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছেড়েছে রেকর্ড সংখ্যক মানুষ। এসব তথ্য জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, দেশে 10% মূল্যস্ফীতি হলেও মানুষের ঈদ আনন্দে ভাটা পড়েনি। সমস্যাটা বিএনপি আর পুরুষের দেখি মানুষের সমস্যা, যেটা আমরা স্বীকার করি, তবে আমাদের আন্তরিকতা আছে, চেষ্টা আছে। বেনজিরের পর ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তার সম্ভাব্য দুর্নীতির বিষয়টি প্রমাণিত নয়। আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে মিডিয়ার কোনো রিপোর্টও তখন হয়নি, দুদকও কোনো তদন্ত করেনি। আমরা অন্ধকারে ডিল ছুড়ব কিভাবে? দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে যত প্রভাবশালী দুর্নীতি করলে তদন্ত করা, মামলা করা, তাদের এটা নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে। ঈদের দিনও সৌজন্যতা দেখানোর বদলে বিএনপি নেতারা আওয়ামী লীগকে আক্রমণ করে কথা বলেছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। বলেন, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাতের কোনো ঘটনা ঘটেনি। মিথ্যাচার, অপপ্রচার বিএনপি ছাড়েনি কিছু। নির্বাচন কেন্দ্রিক দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেন, ওয়াশিংটন আর পেছনে তাকাতে চায় না, নতুন উচ্চতায় নিতে চায় দ্বিপাক্ষিক সম্পর্ককে। মার্কিন নিষেধাজ্ঞার পর র্যাবের বিচার বহির্ভূত হত্যা কমলেও অন্য বাহিনীর এমন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে, জানিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ঢাকায় ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক চুক্তি, বাংলাদেশে ভারতের প্রভাব ও চীনের আগ্রহ, এসব বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেন ডোনাল্ড লু। বলেন, বিচার বহির্ভূত হত্যা ও গুম ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব, তার প্রমাণ দিয়েছে র্যাব। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল রয়েছে, তবে নাটকীয়ভাবে বিচার বহির্ভূত হত্যাকে কমিয়েছে র্যাব, যা সন্তোষজনক। কিন্তু আমরা এখনো উদ্বিগ্ন, কারণ অন্য বাহিনী এখনো এই ধরনের অপরাধ করে যাচ্ছে। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার অধীর হয়ে আছে, প্রক্রিয়া চলমান রয়েছে। লু জানান, আকসা নয়, প্রতিরক্ষা সংক্রান্ত জিসুমিয়া চুক্তি নিয়ে ঢাকা ওয়াশিংটন আলোচনা চলছে। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান ভারতের মধ্যস্থতায় শিথিল হয়েছে। বিএনপির এমন মন্তব্যকে উড়িয়ে দেন ডোনাল্ড লু। এটি একটি হাস্যকর মন্তব্য। যুক্তরাষ্ট্র একটি বড় দেশ, আমাদেরকে কেউ বলে দেয় না কি করতে হবে। গেল নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্ত করতে ওয়াশিংটন তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে। সম্পর্কের অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের উন্নয়নের সাথী হতে চায় যুক্তরাষ্ট্র, এমন প্রতিশ্রুতি দেন লু।
নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ কঠিন সময় পার করেছে। এখন বিশ্বাস পুনর্গঠনের চেষ্টা চলছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, তবে আমরা মানবাধিকার বা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা ছেড়ে দেইনি। আমরা ভারসাম্য চাই, ইতিবাচক বিষয়গুলো নিয়ে সম্পর্কের নতুন উচ্চতায় পৌঁছাতে চাই। Any of the important issues we talk about, but we also have to have balance. ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ নিয়ে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন ডোনাল্ড লো। From my perspective in government, কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও গাজার পরিস্থিতি নিয়ে আমাদের দেশে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছে। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়া হয়নি। সমাবেশের স্বাধীনতা, বাক স্বাধীনতাকে আমরা সম্মান করি। কোথাও কোথাও সহিংসতা, ভাঙচুর ও বিদ্বেষমূলক আচরণ দেখা গেছে। যুক্তরাষ্ট্রে বিদ্বেষমূলক আচরণের সুযোগ নেই, তাই পুলিশকে পদক্ষেপ নিতে হয়েছে, গ্রেপ্তারও করা হয়েছে। যেখানে বল প্রয়োগের অভিযোগ উঠেছে সেখানে তদন্ত হচ্ছে। যদি প্রমাণ পাওয়া যায় তবে জবাবদিহি নেওয়া হবে। for hate speech in America, in those cases, police have been involved, and sometimes people have been arrested. বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা নেই বলেও জানান সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। ভাবিয়ে কয় এমনি তিনি ছাত্র রাজনীতি এতটা পছন্দ করেন না, তবে ভাবি চায় যে ছাত্রলীগ, ছাত্রদল বা আরো যে ছাত্র সংগঠনগুলো আছে তারা যদি একটা মিছিল খালি কোন রমে ওই দেশে, কোন দেশের নাম লইলে আমার 1 মাস বা 15 দিন 3 মাস আমি জানি না, এই নামটা লইলেও ঝামেলা, কারণ আমরা টার্গেট করে লেছে। ভাবি তুমি নাম লইও না, ওই দেশে যাই কি কইতেব, জালো রে জালো, ওইটা জালো শব্দটা লইলে সমস্যা। হ্যাঁ, জালো ওইটা একসাথে কোথায়, নিহু কাকুর গদিতে। এই গদির মধ্যে একটা অদৃশ্য উত্তাপ অনুভব করছে ওই দেশের প্রধানমন্ত্রী, যে বুড়াটা আছে আর কি। আচ্ছা, যাই হোক, এখন গতকালকে এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। গত 7ই অক্টোবরের পর যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধে আস্তে আস্তে নিজের বন্ধু, সারথি, সেনাবাহিনী সবকিছু এটার সাথে একটা বিভেদ তৈরি হয়ে গেছে। পাশাপাশি তার দেশের জনগণ তারাও বুঝতে পারছে যে এতদিন যাবত তাদেরকে কি ঘোল খাওয়ানো হইতো। এই চেয়ারটা দরকার, এই চেয়ারটা থাকলে অনেক কিছু জাস্ট হচ্ছে বলে যে করো, কইরা ফেলে। এখন চেয়ারটা নিয়ে দিন শেষে যখন টানাটানি শুরু হয়েছে, চেয়ার বাঁচানোর জন্য আরেকটা কি কয় যে থাকে না, যে পাপ যখন গলা ভরে যায় তখন নানান ঘটনা শুরু হয়। এমন এমন চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে, বা প্রত্যেকটা চিন্তাই নিজের জন্য অকল্যাণকর হয়। এমনটাই হয়েছে সাদা চুলের ওই দেশের ওই বুইরাটার জন্য। ভাবি ওকে নাম লইচ্ছা, চ্যানেল তো বাসাই থইব, কথা তো কওয়া লাগবো নাকি, বুঝ জানিয়েন যারা আমার অডিয়েন্স আছেন। অবশেষে ভেঙে দেওয়া হয়েছে ওই দেশের যুদ্ধকালীন মন্ত্রিসভা, আর এই সিদ্ধান্ত নিয়েছে কে, সুলফাকনা বুইরাটা। আর গত 16ই জুন মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠক করছিল বুইরা। বৈঠক শেষে গতকালকে এই ঘোষণা আসছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার মাধ্যমে। প্রতিবেদন বলছে, নেতা অতি ডানপন্থী জোটের অংশীদাররা নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের চাপ দিচ্ছেন। এর আগে বেনি গ্যান্টস নামক একজন মন্ত্রী পদত্যাগের পর থেকেই প্রেক্ষাপটটা ভিন্ন রকম তৈরি হয়েছে। জাতীয়তাবাদী ধর্মীয় অন্তর্বর্তী যিনি আছেন এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী, এই দুইজন সহ যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশের চাপ সত্ত্বেও আমাদের ওইখানে আরো অধিক হামলা চালানোর দাবি জানিয়ে তারা তাদের এই যুদ্ধকে সামনের দিকে পরিচালিত যখন করতে চাইছে, তখনই মন্ত্রিসভায় ফাটল ধরছে। এখন এই মন্ত্রিসভায় ফাটল হওয়ার পরে নিজের মান সম্মান বাঁচানোর জন্য মন্ত্রিসভাটারে ভেঙে দিছে। গত 7ই অক্টোবরের পর এই যুদ্ধটা করবে না কি করবে না, তো প্রত্যেকটি রাজনৈতিক দলে কিছু মানুষ আছে যারা চায় যুদ্ধ, তাদেরকে নিয়ে একজোটে তার মতাদর্শের যারা ছিল তাদেরকে নিয়ে একটা জোট বাঁধছিল। বাইধা কিন্তু এই পর্যন্ত আসছিল, কিন্তু ওই মতাদর্শের মানুষরা আস্তে আস্তে বুঝতে পারছে যুদ্ধ কিন্তু আসলে ওইটা না যেটা দেখাইয়া শুরু করছে। ইতানের পাখিটির যে লইয়া গেছে গামডারিতে নিয়ে খাঁচাত রাখছে, এই খাঁচার থেকে মুক্তি আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য আরেকটা। তো আস্তে আস্তে 7-8 মাসের যুদ্ধে তার যে জোটের বন্ধু বান্ধব আছিল তারা কিন্তু টের পাই আস্তে আস্তে আপনি কিন্তু খেলাটা বন্ধ করেন, কারণ সেনাবাহিনী বিগড়ে গেছে, তাদের দেশের মানুষ বিগড়ে গেছে। তো যারা রাজনীতি করে তারা তো জনগণের জন্য রাজনীতি করে। ভাবি তো রাজনীতিটা কি তা, এখন অনেক দেশে জনতার জন্য রাজনীতি নাই, নিজেদের জন্য রাজনীতি। এই খেলাটা কিন্তু এখানে শুরু হয়েছে। তো তার জোটের যে সারথীরা ছিল তারা টের পাইয়া সেখান থেকে আস্তে আস্তে আপনার সইরা আসতেছে। এই যখন পরিস্থিতি, এখন দেখা গেছে যে তোমার রোল নাম্বার কত, 1 ক্লাস ছাত্র কজন, 1 জন, এরকম হইয়া গেছে। 6টা দল নিয়ে যে জোটটা তৈরি হয়েছিল সেখানে 15-20 জন ছিল, এর মধ্যে মেইন ছিল 6 মাথা। 6 মাথাতে আস্তে আস্তে 3টা গেছে, এখন বাহি আছে 3টা। তবে এই 3টা এবার লোকগে ডাইনে একটা বামে একটা লই যে সরকারটা বানাইছে তারাই। এখন পরিস্থিতি খারাপ দেখে নিজের ইজ্জত বাঁচানোর জন্য এই মন্ত্রিসভাটাই ভেঙে দিচ্ছে। তো এখন যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে কি হবে, বড় ধরনের ঝামেলাতে পড়তে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে ওই দেশের জনগণের যে পালসটা প্রতিদিন রাস্তায় আমরা দেখছি, লাখ লাখ মানুষের বিক্ষোভ, সেটার মধ্যে এই যে জোটের থেকে যারা বাড়িছে তারা এতদিন জনতারে একরকম বুঝাইছে, এখন তারাও কিন্তু বিপরীতে যাচ্ছে। তো সকল কিছু মিলাইয়া আপনার আরেকদিকে ওই আমরা তারা লেবাননের তারার লগে ধরেন একটা যুদ্ধ পরিস্থিতি, সবকিছু মিলাইয়া একটা সিফাত আটকে গেছি বুইরাটা। তবে বুইরাটার কিন্তু একটা এথিক্স আছে, যাওনের আগে 10 জাল রে আননের লাগিয়া ওই যে শর্তগুলো আছে বইয়ে লেখা, এগুলো কিন্তু আমরা পূরণ করতে হবে। এই শর্তেই কিন্তু হারছে। আর দিন শেষে হলেও এই জিনিসগুলা বুঝতে সক্ষম হয়েছে আমাদের যারা কি বলে যে সচেতন মানুষরা আছেন। আর দিন শেষে এখন এই যে জোট ভাঙছে, গদি বাঁচে, এই গদি কিন্তু টিকবে না। ভাবিয়ে কয় ফাড়াই দো আমরা ইতান রে, সর্বদলীয় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির আর যা আছে সবাই যাবে। ওই দেশের অলিতে গলি থেকে একটা মিছিল হবে, ইতানে যায় এরকম লইয়া মশালের মতন, মশালটি হতে হাতে লইয়া কি হবে, জালো রে জালো, এটা জালো কোথায়, নেতার গদিতে। বোঝা উচিত।
সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের আগে কোনো মন্তব্য করতে রাজি নন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে দুর্নীতিতে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সাবেক ডিএমপি কমিশনারের বিরুদ্ধে তদন্ত না হওয়ায় তার ব্যাপারে অন্ধকারে ঢিল ছোড়ার সুযোগ দেখছেন না তিনি। যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া মূল্যস্ফীতির কারণে ঈদের আনন্দ ম্লান হয়েছে এমন চিত্র বাস্তব নয় বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, গত বছরের তুলনায় এবছর বেশি পশু কোরবানি হয়েছে, তবে মূল্যস্ফীতি আছে, এই বিষয়ে সরকারের আন্তরিকতা ও প্রচেষ্টা আছে বলেও জানান তিনি। অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল, সাংবাদিকরা ভালো করেছে, কিন্তু তখন একটা ইম্পিউনিটি কালচার গড়ে উঠছে, যেটা আমাদের সময় আমাদের প্রধানমন্ত্রী কখনো আশ্রয় প্রশ্রয় দেবেন, ভবিষ্যতেও দেবেন না। পুলিশের দুটো বিভাগ, একটা বিভাগ হলো সাবেক বদলিকৃত বা সাবেক অবসরপ্রাপ্ত যে কর্মকর্তা। বদলিকৃত হলো যে পুলিশের অনেক কর্মকর্তা পুলিশ থেকে প্রেষণে অন্য জায়গাতে নিয়োগ লাভ করেন কিংবা চুক্তিভিত্তিক অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যান, অনেকে রাষ্ট্রদূত হিসেবে চলে যান, আবার অনেকে সেই স্বাভাবিক নিয়মে যাকে বলা হয় অবসর গ্রহণ করেন। এটি একটা ভাগ, পুলিশের একটা ভাগ, এবং এদের মোটামুটি অবসর গ্রহণ করার পরে 5 বছর যাবত এদের একটা নড়াচড়া থাকে। আগে ছিল কিনা জানি না, তো ইদানিংকালে এই গত 2009 থেকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে অবসর গ্রহণ করার পর মোটামুটি 5 বছর পুলিশ বা সরকারি কর্মকর্তা যারা খুব প্রভাবশালী থাকেন, সরকারের খুব কাছাকাছি, তাদের একটা মুভমেন্ট থাকে। এবং পরবর্তীতে দেখা গেল যে এদের প্রায় সবাই সেই পদভির থেকে সরে যান, অনেকে নমিনেশন চান, তারপরে অনেকে দল থেকে পাত্তা পান না, অনেকে কোনো অনুষ্ঠানে ডাক পড়েন না, এমনকি পুলিশ বাহিনীতেও অনেকে অপাঙ্ক্তের মনে করা হয়। ফলে এই মানুষগুলো অবসর গ্রহণ করার পর বা পুলিশ বাহিনী ছেড়ে অন্য কোনো বিভাগে যাওয়ার পর 1 থেকে 5 বছরের মধ্যে তাদের নড়াচড়া বন্ধ হয়ে যায়। 5 বছর তো কেউ থাকতে পারেন না। তো এই রকমভাবে চলছিল। আর দ্বিতীয় হলো পুলিশ বাহিনীর মধ্যে 4-5টা গ্রুপ আছে, আরো বেশি। একটা গ্রুপ হলো যাদের বাড়ি সরাসরি গোপালগঞ্জ, তারা কনস্টেবল হন বা আইজি হন, ডাজ নট ম্যাটার, গোপালগঞ্জই শ্রেষ্ঠ। আর এর মধ্যে যদি টুঙ্গিপাড়া হয়ে যায় তার কোনো কথাই নাই। দ্বিতীয়ত হলো শেখ পরিবারের আত্মীয় যারা আছে, না, শেখ পরিবারের আত্মীয়টা দ্বিতীয় হবে না, এটা প্রথম হবে। তারপরে হবে টুঙ্গিপাড়া, তারপরে হবে গোপালগঞ্জ, তারপরে হবে বৃহত্তর ফরিদপুর। এই অঞ্চল ভিত্তিতে যারা পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছেন তারা যে পদেই থাকুন না কেন তার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি পুলিশের মধ্যে। এরপরে যে ভাগটি সেটা হলো পদ পদবী সংক্রান্ত, খুবই গুরুত্বপূর্ণ যে পদগুলো রয়েছে, যেমন সিআইডির প্রধান, এসবির প্রধান, পিবিআইয়ের প্রধান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, কিংবা ঢাকা মহানগর যে গোয়েন্দা বিভাগ রয়েছে একজন ডিআইজির নেতৃত্বে। তো এই পদটি এখন হারুন সাহেব আছেন, এর আগে মনির সাহেব ছিলেন। তো এই পদগুলোর সাথে সাথে আবার কেন্দ্রীয় অফিসে অর্থাৎ পুলিশ সদর দপ্তরে ডিআইজি অ্যাডমিন, অতিরিক্ত ডিআইজি অ্যাডমিন, এই দুটো পদও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যে ডিআইজির পদগুলো রয়েছে বিভাগীয় পর্যায়ে, সেই বিভাগীয় পর্যায়ে ডিআইজির পদগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন মেট্রোপলিটন যে রয়েছে, যেমন গাজীপুর মেট্রোপলিটন রয়েছে, নারায়ণগঞ্জ এখন মেট্রোপলিটন, বরিশাল মেট্রোপলিটন, সিলেট মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, রাজশাহী মেট্রোপলিটন, রংপুর মেট্রোপলিটন, এখানে আবার এই শহরের জন্য ঢাকা মেট্রোপলিটন একজন করে কমিশনার কাজ করছেন। এরকম পদ পদবীর বাইরে এমনকি থানার ওসি খুবই গুরুত্বপূর্ণ, যেমন ডেমরার ওসি, আশুলিয়ার ওসি, সাভারের ওসি, মিরপুরের ওসি, ঢাকার যে কোনো ওসি খুবই গুরুত্বপূর্ণ পদ। এক্ষেত্রে বিশেষ এগুলো অনেক সময় ডিআইজি সে গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো এই পদগুলো নিয়ে বিএনপির মধ্যে খুবই ভয় কাজ করে যে কারা এই পদে আসলো। আর আওয়ামী লীগের মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করে যে এই পদে যেন কোনো ভুল না হয়, তারা শতভাগ নিজেদের লোক সেখানে নিয়োগ করতে চায়। এই যে শতভাগ নিয়োগ করতে চায় প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য, আর প্রতিপক্ষ ভয় পায়, এই ভয় এবং নিয়োগ এর মধ্যে কিন্তু বিরাট একটা বাণিজ্য হয়ে যায়। এবং সেই বাণিজ্য কতটা নির্মম হতে পারে, ওসি প্রদীপের ঘটনায় আমরা সেটা দেখেছি। এবং এই বাণিজ্য কতটা লাভজনক হতে পারে সেটি বেনজিরের যে সম্পদের হিসাব বা আসাদুজ্জামান মিয়ার সম্পদের হিসাব নিয়ে যা কিছু হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি। তো আসাদুজ্জামান মিয়া সাধারণত অনেকটা যাকে বলে বেনজিরের মতো এরকম খুব অ্যারোগ্যান্সি তার মধ্যে কখনো ছিল না, নম্র ভদ্র, কথা কম বলেন এবং বন্ধুত্ব তিনি মেনটেন করতেন অনেকের সঙ্গে। তো পুলিশের অনেকেই অনেক কিছু করে। তো আসাদ সাহেব যেহেতু দীর্ঘদিন ছিলেন তারও কিছু আছে, একেবারে কিছু যে না তা না, কিছু আছে, কিন্তু ওটা আমাদের জন্য ক্ষতিকর বিষয় নয় বা ওরকম বিরক্তিকর বিষয় নয় যেটা বেনজিরের ক্ষেত্রে হয়েছে। তো যাই হোক, বেনজিরের এই
যাকে বলা হয় রীতিমতো তাকে ধরা খাওয়া বলা হয় বা ডিসকভারি অফ বেনজির, এই জিনিসটি প্রকাশিত হওয়ার পর বেনজির লাপাত্তা, কেউ বলছেন দেশে, কেউ বলছেন দেশের বাইরে। এবং আমি বলার চেষ্টা করেছি তিনি 6 সেন্স অনুযায়ী দেশেই হয়তো আছেন, বিদেশে হয়তো নেই। এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু এই যে বেনজির যে একটা নজিরবিহীন যাকে বলা হয় দৃষ্টান্ত স্থাপন করছে যে তার ব্যাপারে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সমস্ত গোয়েন্দা তথ্য, সাংবাদিক এবং আমরা যারা আমজনতা আমরা বলছি যে তিনি দেশে আছেন বা দেশে নেই, কিন্তু কেউ এক্স্যাক্টলি বলতে পারছেন না যে এখানে বেনজির আছে। তো বোঝার চেষ্টা করুন যে কতটা অসহায়, কতটা দুর্বল, কতটা ডিসঅর্গানাইজড হলে এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যেটি বেনজিরের ক্ষেত্রে হয়েছে। তো বেনজিরের এই ঘটনায় যখন টানাপোড়েন শুরু হলো তখন অনেকেই বলেছেন যে কিছুই হবে না, কিন্তু যখন বেনজির আবার দ্বিতীয়বার বক্তব্য দিলেন তখন দেশ দুভাগ হয়ে গেল। এক ভাগ বলল ওরে বাবা অন্যায় করেছে, আবার বড় বড় কথা বলছো, তারা খেপে গেল তার প্রতিপক্ষ যারা আছেন। আর যারা কম ইমানের লোক তারা বললেন যে এরকমই তো হওয়া উচিত, বেনজির যেটা বলেছেন ঠিকই বলেছেন, তিনি অনেক আগেই তো এর চেয়ে গুরুত্বপূর্ণ যাকে বলে হুমকি ধামকি তিনি দিতে পারতেন। আর যারা আইনজ্ঞ তারা বলার চেষ্টা করেছেন যে একজন বেনজিরের এত কম বুদ্ধি কি করে থাকে, নির্বোধের টাকা বেশি হয়, অনেক নির্বোধের টাকা বেশি হয়। তো পদ পদবি তিনি পেয়েছেন, তিনি সাধারণ একটা সিভিল স্যুট যদি তিনি করতেন, জাস্ট একটা সিভিল স্যুট 1000 কোটি টাকা বা 500 কোটি টাকার ক্ষতিপূরণের মামলা দিয়ে ঢাকা মহানগরের যে যুগ্ম জেলা জজ যারা রয়েছেন, বেনজিরের বাসা যে এলাকাতে, সেই এলাকার যে যুগ্ম জেলা জজ রয়েছে তার অফিসে গিয়ে ইনস্ট্যান্টলি সাথে সাথে তিনি যদি একটা সিভিল স্যুট করতেন, সিভিল স্যুট মানে সেখানে বার্ডেন অফ প্রুফ থাকে, যারা তার বিরুদ্ধে অভিযোগ এনেছে, সেক্ষেত্রে বসুন্ধরা থেকে শুরু করানো যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের উপর একটা বার্ডেন অফ প্রুফ আসতো এবং সেটা তার ট্রান্সপারেন্সি প্রকাশিত হতো এবং দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে সবার কাছে সেটা একটা প্রাইমেসি হিসেবে গেত যে তিনি তো এই জিনিসগুলো নিয়ে মামলা করেছে, সত না থাকলে মামলা হতো না। তো যেহেতু একটা মামলা চলছে সে দেখি কি করি, সরকার তাকে ইচ্ছা করে সাহায্য করতে পারতো, কিন্তু তিনি সেটা না করে তিনি যে কাজগুলো করেছেন সেই কাজের ফলে শুধু তিনি না তার মতো আরো অনেক বহু মানুষকে তিনি বিপদের মুখে ঠেলে দিয়েছেন। এখন বেনজিরের কারণে কি হচ্ছে, এরকম আরো অসংখ্য 33টি বেনজির, মানে যারা পুলিশের গত 5 বছরে ওসি থেকে শুরু করে আইজি পর্যন্ত যারা রিটায়ার্ড করেছেন, তাদের সহায় সম্পত্তি এবং বিষয়াদি নিয়ে সাংবাদিক, ইউটিউবার, সোশ্যাল মাধ্যম, দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এগুলো টানাটানি শুরু করে দিয়েছে আলটিমেটলি, এবং একটা তালিকা বিরাট হয়ে গেছে। আমি 33 বললাম এমনি এমনি, কিন্তু এটা আসলে 133ও হতে পারে। বেনজিরের ছোট ভাই, বেনজিরের যেমন নজিরবিহীন হয়েছে, সেখানে দৃষ্টান্ত আছে, নজির হবে, তবে নয়া নজির হবে, নতুন নজির হবে, এরকম তৈরি হয়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে মানে এই যে বেনজিরের যারা ছোট ভাই প্রকৃতির নতুন বা নয়া 33 নজির বা দৃষ্টান্ত স্থাপন হবে, এরা কিন্তু যাদের অ্যাটিটিউড খুব খারাপ ছিল, ব্যবহার খুব খারাপ ছিল, অঙ্গভঙ্গি খারাপ ছিল, তো এই লোকগুলো টার্গেটেড হয়ে আছে। দ্বিতীয় যেটা হলো যে আসাদুজ্জামান মিয়া, আমি আগেই বলেছি যে তিনি বন্ধু বৎসল এবং বন্ধুত্ব মেনটেন করেন এবং ওইরকম হার্মফুল নয় কারোর জন্য, যে গায়ে পড়ে ঝগড়া করা, তারপরে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কাউকে গুঁতো দেওয়া, ঠিক যেই অভ্যাসগুলো বেনজির মধ্যে ছিল সেই জিনিসগুলো তার মধ্যে ছিল না। কিন্তু তাকেও দেখা গেল যে সাংবাদিক থেকে শুরু করে অন্যান্য যারা আছে তাদের সবারই নজরে তিনি পড়ে গেছেন এবং তার সহায় সম্পত্তি সামনে চলে আসছে। এবং এক্ষেত্রে অবাকের ব্যাপার হলো যে আসাদুজ্জামান মিয়ার মতো এরকম শান্তশিষ্ট মানুষ যারা আছেন, পুলিশের রিটায়ার্ড করেছেন কিংবা এখনো সার্ভিসে আছেন, কিন্তু প্রচুর টাকা পয়সা করেছেন, কিন্তু কারোর জন্য হার্মফুল নয়, এই তালিকায় আইজি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা আছেন এদের সংখ্যাই বেশি। তারা তলে তলে অনেক কিছু করেছেন, ওরমুখ এক ওসি সম্পর্কে দেখা গেল অতটা বাড়ি আছে। তো এই জিনিসগুলো বিভিন্ন সময় পত্রপত্রিকা আসছে, কিন্তু এখন এই বিষয়গুলো আলটিমেটলি সামনে চলে আসবে এবং আগামী 2-3 মাসের মধ্যে এটা পুরো আমাদের একটা জাতীয় সংকটে পরিণত হবে। এই কারণ হলো এই যে বাজেট বাস্তবায়ন করতে গিয়ে যে ট্যাক্স কালেকশন, এই জায়গাতে সরকার সমন্বয় করতে পারবে না, ব্যাংকে যে সমস্যাগুলো দেখা দিয়েছে এটা আরো প্রকট আকার ধারণ করবে, জনরোষ বৃদ্ধি পাবে এবং মানুষ, বেকার মানুষ, অভাবী মানুষের সংখ্যা বেড়ে যাবে। এবং যখন এরকম অবস্থা সৃষ্টি হবে তখন এই মানুষ খুঁজবে যে সরকারি কোন কর্মকর্তাটি তার মহল্লায় থাকে, সে সরকারি কয়টা গাড়ি ব্যবহার করে, ব্যক্তিগত গাড়ি কয়টা, ছেলে মেয়েরা কি কি করছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আলোচনা হবে এবং উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে টানাপোড়েন তৈরি হয়ে যাবে এবং সমাজের মধ্যে দুটো ভাগ হয়ে যাবে। একটা হলো অভাবী আমজনতা যারা খুঁজতে থাকবে টাকা কার কাছে আছে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং তাদের সাথে অ্যারোগেন্সি দেখানো, এই জিনিসগুলো চলতে থাকবে। আর যদি তারা ক্ষমতায় থাকে অর্থাৎ সিটিং হয় তাহলে এক ধরনের সমীকরণ হবে, আর যদি তারা অবসরপ্রাপ্ত হন তাহলে তারা মর্জিত যেতে পারবেন না,
মসজিদও যেতে পারবেন না। এই ঠিক 2 থেকে 3 মাসের মধ্যে এরকম একটা দুটা নয়, শত শত ঘটনা প্রথমে, এরপর হাজার হাজার ঘটনা সারা বাংলাদেশে ঘটতে থাকবে এবং সেখানে সাব রেজিস্ট্রার, তহসিলদার থেকে শুরু করে আরো অনেকে, যেখানে টাকা পয়সা খুব বাজেভাবে লেনদেন হয়। তো এই বিষয়গুলো সামনে চলে আসছে। ফলে আমি মনে করি যে মিয়া সাহেব, যিনি এখন আসাদুজ্জামান মিয়া সাহেব হিসেবে সবাই তাকে ডাকছে সেই মানব জমিনের সেই প্রতিবেদনের পর, এখন টক অফ দ্য কান্ট্রি। আর অন্যদিকে বেনজির সাহেব, তিনি যে নজির স্থাপন করেছেন, এই নজিরের পদ্ধতি বহু নজির অনাগত দিনে বাংলাদেশে আমরা দেখতে পাবো। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।